ভার্সিটির প্রথম দিনে মাথায় সুন্দর করে হিজাব বেঁধে সুন্দর একটি মার্জিত পোশাক পরে প্রবেশ করে মেঘ। আশেপাশে তাকিয়ে দেখে এখানে যারা আছে তাদের সাথে সে খুব বেমানান। কারণ মেয়েদের যে ড্রেস আপ সেগুলো তার খুব অপছন্দের। সে বড়লোক বাপের কন্যা হলেও উশৃঙ্খল পোশাক তার কখনোই পছন্দ ছিল না। সে সবসময় মার্জিতভাবেই চলাফেরা করতে পছন্দ করে। তাই কোনো কিছু পাত্তা না দিয়ে নিজের ক্লাসরুমটি খুঁজে সেখানে গিয়ে বসে পড়ল। কিছু সময় পর তার বন্ধু ও বান্ধবী চলে এলো। ওরা হলো শিশির, সাগর আর দিয়া। ওরা কলেজ থেকে একসাথে পড়ে। চারজনের খুব ভালো বন্ডিং। মেঘকে শান্ত ও ভদ্র মনে হলেও দুষ্টুমিতে শয়তানের নানি সে। মেঘরা দুই ভাই বোন। মেঘ বড় আর ভাই ছোট। মেঘ সবচেয়ে বেশি ঘৃণা করে একটি নাম, সেটা হলো অনুভব। এই নামের কোনো মানুষকে সে সহ্য করতে পারে না। তার মনে হয় অনুভব নামের মানুষগুলোকে মেরে পচা নর্দমায় ফেলে দিতে। আজকের ঘটনা, ক্লাস শেষ করে ওরা চারজন মাঠের একপাশে গল্প করছিল। তখনই পেছন থেকে একটি ছেলে এসে মেঘকে বলল, তোমার নাম কি? তুমি দেখতে অনেক সুন্দর, আমার সাথে বন্ধুত্ব করবে? মেঘ উঠে দাঁড়িয়ে ছেলেটিকে ভালোভাবে দেখে তারপর জিজ্ঞেস করে। আপনার নাম কি? ছেলেটা বলে। অনুভব। তখনই মেঘের মাথা গরম হয়ে যায়। নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে ছেলেটির মাথায় ঢেলে দেয় আর বলে নিজের নাম চেঞ্জ করে আকিকা দিয়ে নতুন নাম রাখতে, কারণ এ নাম তার পছন্দ না। যদি নাম না পরিবর্তন করতে পারে তাহলে যেন তার সামনে কখনো না আসে। ছেলেটা মেঘের কাছে পুরাই হতভম্ব হয়ে গেছে। ছেলেটা মেঘকে পাগল বলে সেখান থেকে চলে যায়। এদিকে সাগর ওরা এই কাণ্ড দেখে মুখ টিপে হাসতে লাগলো। ওরা জানে এমনটাই হবে, কারণ এর আগেও মেঘ এমন অনেকবার করেছে। কিন্তু এর পেছনের রহস্য ওদেরও অজানা। মেঘ যদি বলবে না, তাহলে কেউ ওই কথা ওর মুখ থেকে বের করতে পারবে না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে মেঘ ওর বন্ধুদের নিয়ে ফুচকা খেতে যায়। অনেক বেশি ঝাল দিয়ে মেঘ ফুচকা খাচ্ছে। ঝালের চোটে দু চোখ বেয়ে জল পড়ছে আর কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তবুও খাওয়া বাদ দেয়নি। মুখটা একসময় পুরো লাল হয়ে গেছে। ঠিক সে সময় মুখের সামনে পানির বোতল দেখতে পেল। কে ধরেছে তা না দেখেই মেঘ পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। পানি খাওয়া শেষে ধন্যবাদ দেওয়ার জন্য মুখ খোলার আগেই কানে ভেসে এলো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। ছেলেটা বলছে, তুমি কি ইডিয়েট? ছোট বাচ্চা, দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে পড়ো, কিন্তু মাথায় তো বুদ্ধির ছিটে ফোটাও নেই। বুদ্ধি ছাড়া কাজকর্ম করো। এত ঝাল দিয়ে কেউ খায়? কবেটা একটা। এ বলে হনহন করে চলে গেল। মেঘে যেন ছেলেটার কথাগুলো বুঝতে অনেক সময় লাগলো। এত দ্রুত সব হয়েছে যে কি রিয়েকশন দেবে তা ভুলে গেছে। এখনো হাঁ করে ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। দিয়ার ধাক্কা পেয়ে মেঘের হুঁশ ফেরে। ছেলেটা কি চিনিস? বিনা পয়সায় এতগুলো উপদেশ দিয়ে গেল তোকে, সাথে বোকা ফ্রি। দিয়ার কথা শুনে সাগর ও শিশির মুখ টিপে হাসছে। ওরা জানে জোরে হাসলে বিপদ আছে। মেঘ রাগী চোখে ওদের দিকে তাকালো। তারপর কিছু না বলে বাসায় চলে গেল। পরের দিন মেঘ ওরা যখন ক্লাসে বসে আছে তখন প্রিন্সিপাল স্যারও সাথে কালকের ছেলেটি প্রবেশ করল। ছেলেটি দেখতে অনেক স্মার্ট, চোখ দুটো অনেক গম্ভীর আকারের। তাকিয়ে থাকা যাবে না, চোখ দিয়ে মানুষ খুন করতে পারে। চুলগুলো জেল দিয়ে সেট করা, ক্লিন শেপ, পরনে কালো রঙের শার্ট আর প্যান্ট। মেয়েরা যেন চোখ দিয়ে গিলে খাবে এমন অবস্থা। কিন্তু মেঘের তা দেখে রাগ উঠে গেছে। কালকের কথাগুলো কানে বাজছে। কেউ খারাপ ব্যবহার করলে মেঘটা মেনে নিতে পারে না। প্রিন্সিপাল স্যার বললেন, উনি তোমাদের ইংরেজি প্রভাস্কর ফরাজ খান অনুভব। অনুভব নাম শুনে মেঘের মাথায় আগুন জ্বলে উঠল। আর কি কথা শুনবে? কানে তো আর কোনো কথা পৌঁছানোর উপায় নেই। এই অনুভব নামের লোকটাকে তার সহ্য করতে হবে, তার ক্লাস করতে হবে। এটা কিভাবে মানা যায়? যে নামের মানুষ থেকে সে সর্বদা দূরে থেকেছে, ঘৃণা করেছে, আজ সেই নামের মানুষকে সম্মান দেওয়া এটা কখনো সম্ভব নয়।
অনুভব মানে খারাপ মানুষ, যে কিনা মানুষদের আঘাত করতে পারে, মিথ্যা অপবাদ দিতে পারে, পরিবার ভাগ করতে পারে। তাদের সম্মান করা যায় না। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে থাকে মেঘ, নিজেকে শান্ত করার চেষ্টা যাকে বলে। দীর্ঘদিনের জমানো অভিমানটা এখন ঘৃণায় পরিণত হয়েছে। আপনজনের কাছ থেকে পাওয়া কষ্ট, মিথ্যা অপবাদ সহজেই ভোলা যায় না। তাই রাগটা কমাতে চাচ্ছে, কিন্তু মেঘ তা পারছে না। প্রিন্সিপাল স্যার তার কাজ শেষ করে চলে গেলেন, কিন্তু অনুভব তার কাজের দায়িত্ব পালনের জন্য রয়ে গেলেন। অনুভব তার পরিচয় দিতে লাগলেন, কিন্তু মেঘ তার দুনিয়ায় ব্যস্ত। অনুভবের কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। যদি পৌঁছাতো তাহলে যে কি তা হতো আল্লাহ মালুম। অনুভব প্রথম দিন বলে সবার সাথে পরিচয় পর্ব শেষ করে নিচ্ছে। সবার নাম, কোথায় থাকে, কোথা থেকে পড়ে, এখানে ভর্তি হয়েছে ইত্যাদি বিষয়গুলো জিজ্ঞেস করছে। হঠাৎ অনুভবের চোখ গেল পেছনের দিকে বসা মেঘের ওপর। মেঘের চোখ মুখ লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। ভালো করে খেয়াল করতে অনুভব দেখল মেয়েটা অত্যন্ত মায়াবী চেহারার অধিকারী। গোলগাল মুখে চোখ দুটো অনেক বেশি দৃষ্টি কাড়ে। মুখটা অনেক চেনা জানা কারো সাথে মেলে, আগে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে। হঠাৎ তার কালকের কথা মনে হলো, তারপর মুখে বাঁকা একটা হাসি দিল। রাগের কারণটা বুঝতে পেরেছে বলে। সবাইকে জিজ্ঞেস করা শেষে যখন অনুভব মেঘকে জিজ্ঞেস করতে এলো, তখন মেঘ অনুভবকে বলল, আমি একটু বাইরে যাব, কাজ আছে। এ বলে বাহিরে চলে গেল। আসলে মেঘ দুষ্ট কিন্তু বেয়াদব না, তাই নিজের রাগ আর জেদ বজায় রাখতে বাহিরে চলে এলো। কোনো সিনক্রেট করতে চায় না সে। অনুভব মেঘের যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল, আর মনে মনে ইডিয়েট বলে বকা দিল। তারও অনেক রাগ হলো। ঠিকভাবে ক্লাসটা শেষ করলো। অনুভব যাওয়ার পর দিয়া ওরা দ্রুত ক্লাস থেকে বের হয়ে গেল। ওরা জানে মেঘ অনেক রেগে আছে, মাঝে মধ্যে রাগের বশে নিজের হুঁশ হারিয়ে ফেলে। আজকের বিষয়টা যে সে কিভাবে হ্যান্ডেল করবে তা কেউই বুঝতে পারছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর মেঘকে ওরা ক্যান্টিনে দেখতে পেল। মেঘ এক প্লেট কাঁচামরিচ নিয়ে বসে আছে। বসে আছে বললে ভুল হবে, রাগ কমাতে সে কাঁচামরিচ খেয়ে যাচ্ছে। দেখ মেঘ বোন, এমন পাগলামো করিস না। এভাবে কাঁচামরিচ খেলে তো নিজেরই ক্ষতি হবে। একটু বোঝার চেষ্টা কর। দুনিয়াতে একটা নামে সব মানুষ খারাপ হয় না, ভালো মন্দ মিলেই তো মানুষ। একজনের রাগ অন্যজনের উপর কেন খাটাবি? এটা অন্যায় হবে। মেঘ শিশিরের দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো, তারপর বলল, মানুষ চেনাছে আমাকে মানুষ? হ্যাঁ, ছোট একটা বাচ্চাকে যখন চোর উপাধি দিয়ে তার পরিবার সহ আলাদা করে দেয়, তখন ছোট বাচ্চাটা চিৎকার করে বলতে থাকে আমি চুরি করিনি, আমায় দোষ দিও না, তোমরা ভুল বুঝছো। নিজের আপন মানুষগুলো তা না শুনে ওই গালে চড় মেরেছিল। তখন তাদেরকে কেন মানুষ চেনাতে যাসনি তোরা? আজ শুধু আমাকেই চেনানোর দায়িত্ব নিয়েছিস? হ্যাঁ, কত বছর ওই ঘটনাটা স্বপ্ন হয়ে চোখে ভেসে উঠেছে আমার, জানিস? ভয় পেয়ে জ্বরে পড়ে থেকেছি আমি। তারা তো এত বছরেও নিজের ভুলটা বুঝতে পারেনি। আমি কেন একাই মহৎ হতে যাব? হ্যাঁ, আমি ঘৃণা করি ওই নামের পৃথিবীর সকল মানুষকে, যে নাম কিনা আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার সুখ কেড়ে নিয়েছে, মিথ্যা অপবাদের বোঝা ঘাড়ে লাগিয়ে দিয়েছে আমার। এ বলে ফোঁপাতে লাগলো। শিশির ওরা পুরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ওদের চোখে পানি এসে গেছে। এত বছর ধরে যে কথা মেঘ ওদের থেকে গোপন রেখেছে, আজ সেই কথা কতটা কষ্ট পেলে তা বুক চেড়ে বের করে ওদের বলে ফেলেছে তাই ভাবছে। মেঘকে যে সান্ত্বনা দেবে সেই ভাষাটা ওরা হারিয়ে ফেলেছে। অনেক দূর থেকে অনুভব ওদের দেখছিল, কিন্তু কোনো কথা শুনতে বা বুঝতে পারেনি। তবে এতটুকু বুঝতে পেরেছে মেঘ কান্না করছিল। অনুভবের কেন যেন একটা কষ্ট হলো, কিন্তু তা কেন হলো বুঝতে পারছে না। মেঘ ওদের সাথে আর কথা না বলে চলে গেল। অনুভব সাগরকে ডেকে জিজ্ঞেস করল। মেয়েটার নাম কি? সাগর বলল, ওর নাম রোজা খান। এ বলে ওরা চলে গেল। রোজা খান শুনে অনুভবের বুকে তীব্র যন্ত্রণা অনুভব হলো। রোজা খান এই নামটার সাথে তার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। তার মধ্যে একটি হলো নিজের নাম ফারাজের ফ বাদ দিয়ে বাকি দুটো বর্ণ দিয়ে নিজের নামের সাথে মিল রেখে নাম রেখেছিল রোজা খান। তার পিচ চিটার, ভালো করতে গিয়ে কত বছর ধরে দেখতে পায় না তাকে।
কোথায় আছে, কেমন আছে জানা নেই। জানার পরটাও হারিয়ে গেছে 2 বছর আগে। এখন যে কিভাবে খুঁজে বের করবে তা জানা নেই। তখনই অনুভবের ফোন বাজতে শুরু করলো। অনুভব দেখলো তার ভাড়া করা ডিটেকটিভের ফোন। অনুভব তাড়াতাড়ি কল ধরলো। লোকটি বলল, আফজাল খান নামে 5 জন লোক আছে, তাদের ছবি সহ আপনাকে মেসেজ দিয়েছি, দেখে বলেন এদের মধ্যে কোনটি আপনার চাচা। ঠিক আছে, আমি দেখি তোমাকে কল দিচ্ছি। এদিকে মেঘ প্রত্যেকবারের মতো বাসায় গিয়ে নিজেকে শান্ত করার জন্য ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে সেখানেই বসে পড়ল। মেঘের আম্মু নামাজে ছিল বিধায় মেঘকে ঘরে প্রবেশ করতে দেখেনি। তিনি নামাজ শেষ করে উঠলে ময়নার মা তাকে বলে, আপাকে দেখলাম অনেক রাগ করে বাড়িতে ঢুকতে। আপনি আপার কাছে জলদি যান, না হলে আবার জ্বর বাঁধাবে। মেঘের আম্মু সাথে সাথেই মেঘের ঘরে প্রবেশ করলো। দেখলো ওয়াশরুমে পানি পড়ার শব্দ ভেসে আসছে। তিনি বারবার শব্দ করে মেঘকে ডেকে চলেছেন, কিন্তু কোনো সাড়া আসছে না। তিনি বুঝতে পারলেন মেয়ের কোনো কারণে ভীষণ মন খারাপ হয়েছে অথবা কষ্ট পেয়েছে। তাই দেরি না করে মেঘের বাবা আফজাল খানকে কল দিয়ে সব বললেন। আফজাল খানও দেরি না করে নিজ বাসার উদ্দেশ্যে ছুটলেন। প্রায় 1 ঘন্টা পর তিনি তার ছেলে রিফাতকে নিয়ে বাসায় আসলেন। ওয়াশরুমের দরজা ভেঙে মেয়েকে বের করে নিয়ে আসলেন। দীর্ঘ সময় পানির নিচে বসে থাকার কারণে সারা শরীর ফ্যাকাশে হয়ে গেছে। ইমার্জেন্সিভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলো। মেঘের মা সেই যে কান্না শুরু করছেন, এখনও থামার নাম নেই। মেঘের মা কান্না করতে করতে বললেন, আর কতদিন আমার মেয়েটা এভাবে কষ্ট পাবে? অনেক তো হলো, এ থেকে কি মুক্তির পথ নেই? আপনি কেন ওকে সত্যিটা বলছেন না? কোন সময় বা কার অপেক্ষায় আছেন? উত্তর কেন দেন না? আফজাল খান নীরবে চোখের পানি ফেলছেন, কোনো কথার উত্তর দিচ্ছেন না। রিফাত এসে বাবার কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, আপু, এইভাবে মানায় না। আমি আপুর হাসি দেখতে চাই, তুমি কিছু করো বাবা। আফজাল খান কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। এদিকে অনুভব মেসেজ চেক করে তার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি দেখতে পেরে ভীষণ খুশি হলো। সে তাড়াতাড়ি কল করে বলল, যে আফজাল খানের ছবি আমি দিয়েছি তার সব তথ্যই 2 দিনের মধ্যে আমি চাই। লোকটি জি স্যার বলে ফোন রেখে দিল। পরের দিন সাগরের প্রথম ক্লাস ছিল না, তাই ও লেটে আসবে। দিয়া আর শিশির ক্লাস করছে, মেঘও আসেনি। মেঘের বন্ধুরা ওকে কখনো মেঘ বলে ডাকে না, মেঘও বলে ডাকে। দ্বিতীয় ক্লাস ছিল অনুভবের। অনুভব ক্লাস নিচ্ছিল। সাগর হন্তদন্তভাবে ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে অনুভবকে বলল, স্যার দুঃখিত, এখনই দিয়া আর শিশিরকে আমাদের লাগবে, ওদের বের হওয়ার অনুমতি দিন। অনুভব ভালোভাবে সাগরকে দেখতে লাগলো। বোঝা যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে। অনুভব সাগরের কাছে গিয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে? সাগর কান্না মিশ্রিত কণ্ঠে বলল, হাসপাতালে যেতে হবে। সাগরের কথা শুনে দিয়া মুখে হাত দিয়ে ফুপাতে শুরু করলো। অনুভব দিয়া আবার সাগরের দিকে তাকিয়ে বলল। কার কি হয়েছে? তখন পেছন থেকে শিশির বলল, সাগর ছোট, তোকে ফোন দিয়েছিল, এখনো ঠিকই আছে। আধা ঘন্টা আগে ফোন দিয়েছিল, অবস্থা মোটামুটি ভালো, এখনই যেতে হবে। অনুভব আবার বলল, কার কি হয়েছে বলবে তো? রোজ হাসপাতালে স্যার, আমাদের যেতে হবে। কি হয়েছে রোজার? বাসায় যাওয়ার পর থেকে কি হয়েছে সব বললো। মেয়েটা এমন কেন করেছে? কার উপরে তো ডাক্তার? অনুভব মাথা নেড়ে যাওয়ার অনুমতি দিল আর মনে মনে বলতে লাগলো, মেয়েটা আসলে একটা ইডিয়েট, এত রাগ থাকা মোটেও ভালো না। অনুভব ওরা যাওয়ার পর ক্লাসটা নিল, কিন্তু মনের মধ্যে কেমন যেন খচখচ করতে লাগলো। রোজা মেয়েটার সম্পর্কে জানার আগ্রহ হলো প্রচুর। অনুভব ক্লাস থেকে বের হওয়ার সময় ওদের কারো ফোন নাম্বার আছে কিনা জিজ্ঞেস করলো, কিন্তু কারো কাছে না থাকায় হতাশ হলো। এদিকে ওরা হাসপাতালে পৌঁছে দেখলো মেঘ ঘুমাচ্ছে। ওর মা বাবা আর ছোট বসে আছে। রিফাতকে ওরা ভালোবেসে ছোট ডাকে। রিফাত ওদের দেখে কাছে এলো। দিয়া মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হবে না, আমরা আছি। তুমি কালকে কেন কল দাওনি? কালকে আপুর অবস্থা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই, আর অনেক রাত হাসপাতালে, আর ওনাকে রাতে হাসপাতালে আনা হয়, তাই আর ফোন দেইনি। এরপর থেকে যাই হোক না কেন আগে কল দিবা, পরেরটা পরের চিন্তা।
রিফাত মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। একদিন পরে মেঘকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়, কিন্তু দুর্বলতার কারণে ও ভার্সিটিতে যায় না। সাগর ওরা ক্লাস করে সব পড়া ওকে দেয়। অনুভব সাগরের কাছ থেকে মেঘের খোঁজ নিয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে সাগরের কাছ থেকে মেঘের কাহিনী শোনার সময় পায়নি। 7 দিন পর আজ আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। অনুভব আজ গাড়ি নিয়ে যাচ্ছে তার চাচা আফজাল খানের সাথে দেখা করতে। কাল রাতে তার ডিটেকটিভ সব তথ্য দিয়েছে, এমনকি বাড়ির ঠিকানাও, কিন্তু সে বাড়ি আগেই যাবে না, তাই অফিসে যাচ্ছে দেখা করতে। কিন্তু হঠাৎ করে তুমুল জোরে ঝড় উঠে এসেছে, ধুলো দিয়ে চারপাশ ভরে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। অনুভব গাড়ি একপাশে ব্রেক করার আগেই বিকট শব্দ তার কানে এসে লাগলো। মাথায় কিছুর সাথে লেগে ব্যথা পেয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে। এর মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। অনুভব দেখলো তার গাড়ির জানালা দিয়ে কেউ তাকে ডাকছে বা গাড়ি খোলার চেষ্টা করছে। অনুভব নিভু নিভু চোখ গাড়ির দরজা খুলে দিতে সক্ষম হলো। দেখলো মেঘ দাঁড়িয়ে আছে আর কে যেন বলছে। সে কিছুই বুঝতে পারল না, জ্ঞান হারিয়ে ফেলল। একটু আগের ঘটনা। মেঘের খুব মন খারাপ হচ্ছিল, তাই সে তার দাদার কবরত জিয়ারত করার জন্য এদিকে আসে। কিছু সময় কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকে, এটা তার অভ্যাস। যখন দেখল ঝড় উঠতে শুরু করেছে, তখন সে হাঁটা শুরু করে নিরাপদ কোনো স্থানে যাওয়ার জন্য। কিন্তু দেখতে পায় একটা ট্রাক হঠাৎ করেই একটা গাড়িকে ধাক্কা দেয়। মানবতার খাতিরে সে সাহায্যের জন্য এগিয়ে যায়। যখন অনুভব গাড়ি খোলে, তখন অনুভবকে দেখে সে থমকে যায়, কিন্তু বিবেকের কাছে সে হেরে যায়, তাই সাহায্য করার জন্য হাত বাড়ায়। বর্তমান অনুভবের যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন চলছে। অনুভব নার্সকে বলে। আমি এখানে কিভাবে এলাম? তখন নার্স বলে, একটা মেয়ে আপনাকে হাসপাতালে এনেছে, আপনাকে রক্তও দিয়েছে। অনুভব বলে, মেয়েটা এখন কোথায়? আপনি বিপদমুক্ত আছেন শুনেই চলে গেছে, কিন্তু একটা ছেলে দাঁড়িয়ে আছে বাইরে, মনে হয় মেয়েটার কিছু হয়, আপনি চাইলে ডাকতে পারি। আপনার ছেলেটাকে ভেতর আসতে বলুন। একটু পর একটা ছেলে ভেতরে প্রবেশ করে। অনুভব ছেলেটাকে দেখে বলে, সাগর, তুমি এখানে? সাগর কেবিনে ঢুকে অনুভবকে সালাম দিল আর বলল, স্যার, আপনি এখন কেমন আছেন? অনেক ভয় পেয়েছিলাম স্যার। অনুভব মৃদু হেসে বলল, আমি ঠিক আছে। তুমি এখানে কিভাবে এলে? রোজা আপনাকে অ্যাক্সিডেন্ট হতে দেখেছিল, তাই ও আপনাকে নিয়ে এখানে এসেছে। আপনার রক্তের প্রয়োজন হয়েছিল, রক্তও দিয়েছে। আমাকে ফোন দিয়ে সব বলে। পরে আমি চলে আসি, এসে দেখি ও অনেক ভিজে গেছে বৃষ্টিতে, তাই ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর বলেছি নিজের যত্ন নিতে। অনুভব মনে মনে বলতে লাগলো, মেয়েটাকে যতটা ইডিয়েট ভাবছিলাম ততটা নয়, বরং ভালো মনের অধিকারী। নিজে অসুস্থ শরীর নিয়েও রক্ত দিয়েছে, ভাবা যায়। কিন্তু অনেক জেদি আর রাখি। সাগর আবার বলে, স্যার, আপনার বাড়ির মানুষদের খবর দিতে হবে, নাম্বার দেন, ফোন দেই। অনুভব মুখে রহস্যময় হাসি দিয়ে বলে, দিতে হবে না, আমি পরে যোগাযোগ করে নেব। সাগর আর কথা বাড়ায় না। কিছু সময় থেকে সেও চলে যায়। 2 দিন পর অনুভব আজ ভার্সিটিতে এসেছে। অনুভব ক্লাস নিতে ক্লাসে ঢুকতে যাবে, দেখল মেঘ ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে। অনুভব ক্লাসে না ঢুকে দাঁড়িয়ে মেঘকে ডাক দিল। মিস রোজা, আপনি কোথায় যাচ্ছেন? মেঘ অনুভবের কথায় দাঁড়িয়ে যায়, কিন্তু কিছু বলে না। অনুভব মেঘের সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনার সাথে আমার তো কোনো শত্রুতা নেই, তাহলে আপনি কেন আমার ক্লাস করেন না? পড়ালেখা গ্যাপ পড়ে যাবে, রেজাল্ট খারাপ হবে, মা বাবাকে কিছু ভাব দেবেন। যদি এমন হতো আমি মাত্র 7 দিন ক্লাস নেব, তা তো নয়, পুরো 1 বছর। এমনও হতে পারে দ্বিতীয় বছরেও আমাকেই পেলেন, তখন কি করবেন? যদি আপনার আমাকে পছন্দ না হয় সমস্যা নেই, চোখ বন্ধ করে ক্লাস করুন। তবুও বলবো, আপনার ভবিষ্যতের জন্য ক্লাস করাটা জরুরি। এভাবে নিজের ক্ষতি করবেন না। মেঘ তবুও কিছু না বলে শান্তভাবে ক্লাসের দিকে এগিয়ে যেতে লাগলো। তখন আবার অনুভব বলল, আপনাকে অনেক ধন্যবাদ সেদিন আমাকে সাহায্য করার জন্য। আপনি আমাকে ঋণী করে রেখেছেন। মেঘ তবুও কিছু না বলে ক্লাসে ঢুকে গেল। মেঘকে দেখে দিয়া ওরা অবাক হয়ে গেল।
কারণ ওরাও একটু আগে অনেক বুঝিয়েছিল কিন্তু কাজ হয়নি। এখন ওকে দেখে ভীষণ খুশি হলো। যাই হোক, সময়ের সাথে একটু হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাই ওরা আর কিছু ওকে বলল না। অনুভবও মনে মনে ভীষণ শান্তি অনুভব করলো যে সে মেয়েটাকে বোঝাতে সক্ষম হয়েছে। এখন কথা না বললেও ভবিষ্যতে ওটাও সক্ষম করতে সফল হবে। এই ভেবে ক্লাস নিতে আরম্ভ করলো। অনুভব খেয়াল করলো মেঘ একবারের জন্য তার দিকে তাকায়নি, কিন্তু খাতায় পড়াগুলো ঠিকই লিখে রাখছে। মনে মনে ভাবলো সাগরকে ডেকে কথা বলে সব জানতে হবে, কিন্তু আজ তার সময় নেই। চাচার সাথে দেখা করতে যাবে, অনেক দায়িত্ব তার, একজনের মান ভাঙাতেও হবে। এ মনে করে বাঁকা হাসলো অনুভব। ক্লাস শেষ করে চলে গেল। এদিকে মেঘরাও সব ক্লাস করলো। ক্লাস শেষে শিশির বলল, মেঘ, তুই যে নিজের রাগ আর ঘৃণাকে একপাশে রেখে মানিয়ে নিতে শিখতে শুরু করেছিস, এতে আমরা অনেক খুশি। পৃথিবীর এক মানুষের জন্য সব মানুষকে বিচার যেমন করা যায় না, তেমনি নিজের ক্ষতি হবে যেন সে কাজ করা ঠিক না। যার যার শাস্তি আল্লাহ তাকে ঠিক সময় ফেরত দেবে, চিন্তা করিস না। মেঘ হুম বলে চলে গেল। এদিকে অনুভব তার চাচার সাথে দেখা করতে অফিসের সামনে চলে এসেছে। বুকটা হঠাৎ ধুকপুক করা শুরু করেছে। কিভাবে কোথা থেকে শুরু করবে তাই ভাবছে। চাচাও যদি তাকে ঘৃণা করে তাহলে তার পিচ্চিটার মান ভাঙাতে সে পারবে না, কিন্তু তা তো মান ভাঙাতেই হবে। কত বছর দেখা হয় না, অনেক বড় হয়ে গেছে এখন, দেখলে কি চিনতে পারবে? এসব ভাবতে ভাবতে অফিসে প্রবেশ করলো। অফিসে ঢুকতেই অনুভব দেখলো একটা লোক ভয়ে দৌড়াদৌড়ি করছে। অনুভব অন্য একটা লোককে জিজ্ঞেস করলো। আচ্ছা, ওই লোকটি এমন করছে কেন? আর লোকটা কে? সেই লোকটি বলল, ইনি হলেন ম্যানেজার স্যার। ম্যাডাম এসেছে তাই ভয়ে দৌড়াচ্ছে। ম্যাডাম এখন বুট মিটিং করবে, তাই এই অবস্থা। অনুভব আবার জিজ্ঞেস করলো, ম্যাডাম কে? এটা আফজল খানের অফিস না? জি, এটা তার অফিস, কিন্তু স্যার কাল বিকেলে ঢাকার বাইরে গেছেন, 2 সপ্তাহ পরে আসবেন। তাই তার মেয়ে মানে ম্যাডাম অফিস দেখাশোনা করবেন। ম্যাডামের বয়স কম হলেও বাবার সাথে থেকে অনেক বুদ্ধিমতী ও দক্ষ হয়ে উঠেছে। অনুভব মনে মনে চিন্তা করলো তার পিচ্চি বুড়িটা এত বড় হয়ে গেছে, অত কিছু শিখে ফেলেছে। এক নজর দূর থেকে দেখে যাই, তাই আবার বলল, আমি তো স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। যেহেতু তিনি নেই, তাহলে আমি কি ম্যাডামের সাথে দেখা করতে পারি? তার কথা শুনে লোকটি বলল, আজকে দেখা করা সম্ভব হবে না, আজ তিনি অনেক ব্যস্ত। তারপর মনে হয় একটু রেগে আছেন। আপনি বরং আপনার কার্ড দিয়ে যান, আমি আপনাকে কল দিয়ে জানাবো নি। অনুভব নিরাশ হলো। তখন বলল, থাক, আমি পরে এসে দেখা করবো না, অনেক হিসাব নিকেশ বাকি আছে তো। এ বলে মুখটা ভার করে অনুভব অফিস থেকে বের হয়ে গেল। এদিকে মেঘ মিটিং শেষ করলো। তারপর মোটামুটি সব কাজ গুছিয়ে সিসিটিভি ক্যামেরা দিয়ে সারাদিনের সব কিছু চেক করতে শুরু করলো। কারণ তার বাবা আফজাল খান ওকে বলেছে যে মানুষকে বিশ্বাস করবা, কিন্তু অন্ধের মতো নয়। মানুষ আপন সেজে ছুরি চালায়, আর ব্যবসার ক্ষেত্রে চোখ মুখ কান সর্বদা সজাগ রেখে কাজ করতে হয়। বিপদ বলে কয়ে আসে না। বাবার থেকে সব গুণ সে শিখেছে, তাই বাবার নির্দেশ অনুযায়ী এটা প্রতিদিন সে করে। সিসিটিভি ক্যামেরা চেক করার সময় মেঘ দেখল একটা লোক তার কর্মচারীর সাথে অনেকক্ষণ কথা বলে চলে গেল, কিন্তু লোকটির মুখ দেখতে পাওয়া যায়নি। তারপর সে লোকটির মুখ দেখার জন্য বারবার টেনে টুনে ভিডিওটা দেখতেই দেখল এটা তার গুণধর অনুভব স্যার। অনুভবকে অফিসে দেখে মেঘের রাগ হলো। কেন রে, তুই কেন বারবার সঙ্গের মতো আমার সামনে আসবি? দুনিয়াতে কি মানুষ নেই আর? সেদিন বাবা রাত্রে তাকে বারবার বুঝিয়েছে, এভাবে নিজের ক্ষতি করে ক্লাস মার দিও না। সব পরিস্থিতিতে তোমাকে মানিয়ে চলতে হবে। তাছাড়া ব্যবসাটাও তোমাকেই সামলাতে হবে। মেয়ে হয়েছে বলে শুধু রান্না করবা তা নয়, সবার সেরা হতে হবে। বাবার কথাগুলো শুনে তাই সে অনুভবের কথা আর তার বাবার কথা মাথায় রেখে ক্লাস করেছে, কিন্তু নিজের জেদও বজায় রেখেছে। কিন্তু এখানে কেন এসেছে সেটা মানতে পারছে না।
মেঘ তার ওই কর্মচারীকে ডেকে পাঠায় আর সব জিজ্ঞেস করে। কর্মচারীটি সব ঘটনা খুলে বলে। মেঘ এতে নিশ্চিত হয়েছে যে অনুভব জানে না যে এটা মেঘদের অফিস। তাকে ফলো করে সে এখানে আসেনি, কিন্তু কেন এসেছে সেটা তাকে জানতেই হবে। শুধু বাবা আসা পর্যন্ত অপেক্ষা। পরের দিন মেঘ ও তার বন্ধুরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। অনুভবের ক্লাস আজ শেষ পিরিয়ডে। অনুভবও ক্যান্টিনে প্রবেশ করতে ওদের দেখে ফেলল। অনুভব গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি তোমাদের সাথে বসতে পারি, যদি তোমরা কিছু না মনে করো? অনুভবকে দেখেই মেঘের রাগ হলো। উঠে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু তা করল না। অনুভবের মতিগতি বোঝার চেষ্টা করছে, তাই ব্যাগ থেকে ইয়ারফোন কানে লাগিয়ে বসে রইল। অনুভবকে কিছু বলার আগে ওরা সবাই মেঘের দিকে তাকালো। দেখলো মেঘ নর্মাল আছে। তাই সাগর বলল, না স্যার, কোনো সমস্যা নেই, বসতে পারেন। অনুভব সাগরের পাশে বসে ওদের সাথে পড়াশোনা আর সাথে টুকিটাকি কথা বলা শুরু করলো। মেঘ একবারের জন্য অনুভবের দিকে তাকালো না। অনুভবও আগ বাড়িয়ে কথা বলেনি। আসলে অনুভব মেঘের হাবভাব বোঝার চেষ্টা করছে। কেন যেন এই মেয়েটাকে দেখার পর থেকে অজানা একটা টান আর কৌতূহল তার মধ্যে কাজ করে। তাই জানার ইচ্ছেটা আরও বেশি বেড়ে গেছে। আর ওই দিন মেয়েটা তার জন্য যা করেছে সেজন্য সে আরও বেশি ঋণী হয়ে গেছে। হঠাৎ মেঘের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে মেঘ বলল, অফিসের ফোন, আমি একটু আসছি। এ বলে একটু দূরে চলে গেল। অনুভব যেন কানে কম শুনল। সাগরের দিকে জিজ্ঞাসা চোখে তাকালো। সাগর ব্যাপারটা বুঝতে পারল, তাই বলল, স্যার, ও পড়াশোনার পাশাপাশি জব করে, সেখান থেকেই কল এসেছে। এটুকু মেয়ে আবার জবও করে? কে চাকরি করে? আর ওর বাবা বা ভাই নেই? বাবা আছে, কিন্তু বড় ভাই নেই। তাছাড়া ওর বাবার ইচ্ছে মেয়েকেই কর্মটো বানাবে, যাতে জীবনে কোনো দিন কারো কাছে হাত পাততে না হয়। অনুভব মনে মনে ভাবল, আসলে কিছু বাবার চিন্তা ভাবনা সত্যি অন্যরকম হয়। মেয়েদের তারা বোঝা ভাবে না। প্রত্যেক বাবার উচিত এভাবে মেয়েদের উৎসাহ দেওয়া এবং নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা। অনুভব আবার মনে মনে বলল, আমার পেটচেটের মতো ওর অনেক গুণ আছে। সব রোজা নামের মেয়েগুলোর মধ্যে এত গুণ থাকে নাকি তার জানা ছিল না। একটু পর মেঘ এসে বলল। তোরা থাক, আমি ক্লাসে যাচ্ছি। তখনই শিশির বলল, মেঘ, আজ কয় তারিখ মনে আছে? যাবি না ওখানে? যাব তো অবশ্যই, কিন্তু তোদের যেতে হবে না, কাকার সাথে যাব। এ বলে মেঘ চলে গেল, সাথে দিয়াও পিছনে এলো। তখন অনুভব বলল, শিশির ওকে মেঘ বলে ডাকলে কেন? ওর কি আরো কোনো নাম আছে? সাগর কিছু বলতে যাবে, তখনই অনুভবের কল আসলো। অনুভব বিরক্ত বোধ করলো, তবুও কলটা ধরে ওদের থেকে বিদায় নিল। এদিকে ক্লাস শেষ করে মেঘ তার ড্রাইভার চাচাকে নিয়ে কবরস্থানে গেল ওর দাদার কবর জিয়ারত করতে, সাথে পাশের এতিমখানার বাচ্চাদের জন্য কিছু জিনিস দিতে, যা মেঘ প্রতি মাসেই করে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। অনুভব মেঘকে আরও বেশি করে খেয়াল করতে লাগলো। কি এক মায়া কাজ করে মেঘের মুখে। অনুভব এখন খেয়াল করেছে মেঘ তার ক্লাসে এখন আগের থেকে বেশ স্বাভাবিক হয়ে উঠেছে। মাঝে মধ্যে না বুঝলে প্রশ্ন করে, টুকিটাকি কথাও বলে। আজ সাগরের সাথে অনুভব বিকেলে একটা কফি হাউসে দেখা করতে চেয়েছে। তাই অনুভব তাড়াতাড়ি সব কাজ শেষ করে সেখানে যাওয়ার জন্য বের হয়েছে। যাওয়ার পথে দেখল একটা মেয়ে পথের ধারে কিছু বাচ্চাকে চকলেট ও খাবারের প্যাকেট দিচ্ছে, কিন্তু মেয়েটার মুখ হিজাবের কারণে দেখা যাচ্ছে না। তবুও পেছন থেকে দেখে মনে হচ্ছে খুব চেনা কেউ, কিন্তু হাতে সময় ছিল না, বিধায় আর না দাঁড়িয়ে সে চলে গেল। সাগর আর অনুভব কফি হাউসে মুখোমুখি বসে আছে। অনুভব সংকোচ কাটিয়ে বলতে লাগলো, আচ্ছা, রোজা মেয়েটার সমস্যা কি? আমার সাথে ভালোভাবে কথা বলে না, কিন্তু অন্য সব স্যারদের সাথে তো ঠিকই কথা বলে। বলা যায় আমাকে এক প্রকার এড়িয়ে চলে, কিন্তু আমার জানা মতো আমি তো তেমন কোনো কাজ করিনি। সাগর হাসি দিয়ে বলতে লাগলো, আসলে মেঘু আপনার উপর না, আপনার নামের উপর বিরক্ত, এজন্য এমন করে। তুমি ওকে মেঘ বলছো কেন? এই দিন শিশুরতে মনে হয় এটাই বলছিল। ওর কি আরো নাম আছে?
আর আমার নামের উপর বিরক্ত হবে কেন? আমার নামে কি খারাপ আছে? সাগরের মুখটা হঠাৎই অন্ধকারে ঢেকে গেল।